বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম 2024 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য আমি মিনহাজুল ইসলাম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় অন একাডেমির পক্ষ থেকে একটি জিকে অ্যানালিসিস ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2023-24 সনে আসা বি ইউনিটের প্রশ্নগুলো অ্যানালাইসিস করব এবং তোমরা সবাই জানো যে আমাদের সাধারণ জ্ঞান অংশে সর্বমোট 4টি অংশ থেকে প্রশ্ন করা হয়: মৌলিক বিষয়গুলি, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি এবং সাম্প্রতিক বিষয়গুলি। আমরা এই পুরোটা সময় ধরে 30টি প্রশ্ন যখন অ্যানালাইসিস করব, তখন আমরা দেখার চেষ্টা করব যে আসলে কোন প্রশ্নগুলো কোন অংশ থেকে আসার চেষ্টা করেছে। সুতরাং চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে যে কোন দেশের প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে? এখানে আমাদের উত্তরটি হবে নিউজিল্যান্ড। এখন আপনারা যারা এই প্রশ্ন অ্যানালাইসিস দেখছেন বা পড়বেন, তাদের জন্য আমার ইনস্ট্রাকশন হচ্ছে, এই যে এখানে যে উত্তরটি আছে যে কোন দেশ প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে, উত্তরটি নিউজিল্যান্ড। এখানেই কিন্তু আপনি শেষ করবেন না, আপনি এর পাশে একটু অ্যাডিশনাল তথ্য জানার চেষ্টা করবেন যে আসলে ঠিক কত সালে নিউজিল্যান্ড নারীদের এই ভোটাধিকার প্রদান করে থাকে। তখন উত্তরটি হবে কি 1893 সালে। আপনারা নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছেন যে একটি প্রশ্নের জন্য একটি উত্তর, এইভাবে যদি আসলে আপনারা প্রশ্ন অ্যানালাইসিস করেন, তাহলে কিন্তু আপনারা অতিরিক্ত তথ্য আপনারা মনে রাখতে পারবেন না। সুতরাং পরের বছর ভর্তি পরীক্ষায় প্রশ্নটা একটু কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে নিউজিল্যান্ড কত সালে নারীদের ভোটাধিকার প্রদান করে, তখন উত্তরটি হবে 1893। কে বলেছিলেন মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু তিনি সর্বত্রই শৃঙ্খলিত? এর উত্তরটি হচ্ছে জ্যাক রুশো। তোমরা কিন্তু ইতিমধ্যেই বুঝতে পেরেছো যে আমাদের এই প্রশ্নটি কিন্তু আমাদের সাধারণ জ্ঞানের মৌলিক অংশ থেকে করা হয়েছে। তোমাদের যারা পরিণতি এবং সুশাসন এবং ইতিহাস এই ধরনের সাবজেক্ট যারা তোমাদের ইন্টারমিডিয়েটে পড়তেছো, তারা কিন্তু আসলে খুব ভালোভাবেই ধরতে পেরেছে বিষয়টা যে এই মৌলিক অংশ থেকে কোনো বিখ্যাত ব্যক্তিদের উক্তি, বিশেষ করে যারা সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে পরিচিত, সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে এখান থেকে। কিন্তু আসলে তোমরা যখন পড়বে, এই জ্যাক রুশোর পাশাপাশি বাকি যে 3টা অপশন আছে, যেমন আমি যদি লেনিনের কথা বলি, লেনিন কিন্তু আসলে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবের নায়ক। আবার যদি কার্ল মার্ক্সের কথা বলি, সেও কিন্তু সমাজতন্ত্রের জনক। আবার যদি জন লকের কথা বলি, তাহলে জন লক হচ্ছে আধুনিক যে কনসেন্ট ডেমোক্রেসি, সেই কনসেন্ট ডেমোক্রেসির জনক। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, তোমরা এটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। নিচের কোনটি শেক্সপিয়ারের রচনা নয়? দেখো, অপশনে আছে কিং লিয়ার, 12th নাইট, ডক্টর ফস্টাস অ্যান্ড দি টেম্পেস্ট। এখানে উত্তরটি হবে ডক্টর ফস্টাস। ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি শেক্সপিয়ার কিং লিয়ার, 12th নাইট এবং দ্য টেম্পেস্ট এইগুলো নামে বিখ্যাত রচনা তিনি করেছেন, কিন্তু ডক্টর ফস্টাস এ কিন্তু তার রচনা নয়। এখন পরের বছর আপনাদের সময়ে এই প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে আসতে পারে যে ডক্টর ফস্টাস আসলে কার লেখা। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু এই প্রশ্ন অ্যানালাইসিসের সময় ডক্টর ফস্টাস কার লেখা এটা আপনাকে জানতে হবে। ডক্টর ফস্টাস হচ্ছে ইংরেজি সাহিত্যের আরেকজন বিখ্যাত লেখক, যার নাম হচ্ছে কি, আপনার একটু স্ক্রিনে খেয়াল করেন, নাম হচ্ছে ক্রিস্টোফার মার্লো, যিনি কিন্তু শেক্সপিয়ারের সমসাময়িক একজন সাহিত্যিক ছিলেন। তার লেখাও কিন্তু ইংরেজি সাহিত্যে বেশ অবদান রেখেছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 4 নম্বর প্রশ্নে। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কে লিখেছেন? সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কে লিখেছেন? উত্তরটি হবে কি অ্যালেন গিন্সবার্গ। এখন দেখেন, এখানে উপরে যে আরও অপশনে যে আমাদের আরও 3টি নাম রয়েছে, যে বব ডিলান, এখানে একটু ভুল হয়েছে, এটা আসলে বব ডিলান হবে, ডিলান না। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আমাদের 5 নম্বর প্রশ্নটি খেয়াল করো। বাংলাদেশে ডেল্টা প্ল্যান
2100 প্রণয়নে কারিগরি সহায়তা প্রদানের দেশ কোনটি? উত্তরটি হবে কি? উত্তরটি হবে নেদারল্যান্ড। তোমাদের এটা মনে রাখা খুব জরুরি যে বাংলাদেশে যত ওয়াটার অথবা পানি বিষয়ক যত চুক্তি এবং সহায়তা প্রদানকারী, এই ব্যাপারে আসলে পানি উন্নয়নের ব্যাপারে অনেক বেশি সহায়তা কিন্তু আসলে নেদারল্যান্ড করে থাকে। শুধু এই ডেল্টা প্ল্যান না, এর আগেও বহু পূর্বে নেদারল্যান্ড আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালক কে? বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালক কে? এখানে উত্তরটি হবে আলমগীর কবির। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের অপশনে আরও 3 জনের নাম রয়েছে, যে খান আতাউর রহমান, হুমায়ুন আহমেদ, সুভাষ দত্ত। এর মধ্যে হুমায়ুন আহমেদ কিন্তু আসলে অনেকগুলো চলচ্চিত্র তিনি কিন্তু পরিচালনা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক। তার মধ্যে একটি বিখ্যাত চলচ্চিত্র হচ্ছে কি আগুনের পরশমণি, যেটা কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং সামনেও আসবে। সুতরাং এই অতিরিক্ত তথ্য কিন্তু তোমাদের জানা খুবই জরুরি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? তোমরা কিন্তু এর উত্তরটি অনেকেই জানো। 1971 সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, তখন যে ইউএসএ যুক্তরাষ্ট্র সেটি কিন্তু বাংলাদেশের বিপক্ষে অবস্থান করেছিল। অন্যদিকে আরেকটি সুপার পাওয়ার, আরেকটি পরাশক্তির দেশ সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, সেটি কিন্তু বাংলাদেশের পক্ষে জাতিসংঘে ভেটো প্রদান করেছিল। এক্ষেত্রে উত্তরটি হবে ইউএসএ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আট নম্বর প্রশ্নের দিকে তোমরা খেয়াল করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য নিচের উল্লেখিত কোন বিদেশি নাগরিককে বীর প্রতীক উপাধি দেওয়া হয়েছে? বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিন্তু দেশীয় মুক্তিযুদ্ধের পাশাপাশি অনেক বিদেশি ব্যক্তিবর্গ কিন্তু তারা যুদ্ধ করেছে অথবা বিভিন্নভাবে তারা অবদান রেখেছে। যার মধ্যে একজন, যার নাম হচ্ছে ডব্লিউ.এইচ. অডারল্যান্ড, যাকে কিন্তু বীর প্রতীক উপাধি দেওয়া হয়েছে। এখানে খেয়াল করো আরও 3 জন ব্যক্তির নাম কিন্তু এখানে রয়েছে, যে সাইমন ড্রিঙ্ক, J.F.R. জ্যাকব অ্যান্ড অ্যান্থনি ম্যাসকারেন্স। এর মধ্যে অ্যান্থনি ম্যাসকারেন্স, ওনার ভূমিকা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক। এই লোকের ব্যাপারে কিন্তু তোমাদের আসলে অনেক বেশি অ্যাডিশনাল তথ্য জানা দরকার। উনি কিন্তু 1971 সালে একটি আর্টিকেল লিখেছিল যার নাম ছিল জেনোসাইড। যেই আর্টিকেল পড়ে আসলে পুরো বিশ্ববাসী বাংলাদেশের যে নারকীয় হত্যাকাণ্ড হচ্ছে, বাংলাদেশে যে বাংলাদেশি নাগরিকদের উপরে যে পাকিস্তানে যে টর্চার হচ্ছে, সেটা কিন্তু তারা জানতে পেরেছিল। এরপরে অ্যান্থনি ম্যাসকারেন্সের কিন্তু আরও বিখ্যাত 2টি বই রয়েছে। সেই বই দুটির নাম কিন্তু তোমাদের জানা দরকার। একটা হচ্ছে বাংলাদেশ এ লেগেসি অফ ব্লাড, এবং আরেকটা বই তার নাম হচ্ছে দ্য রেপ অফ বাংলাদেশ। দ্য রেপ অফ বাংলাদেশ। এখন তোমাদের জন্য কিন্তু আগামী বছর অথবা এই বছর যারা ভর্তি পরীক্ষা দিবা, তারা কিন্তু আসলে এই অ্যাডিশনাল যে তথ্যগুলো, এগুলো কিন্তু আসলে তোমাদের মনে রাখতে হবে। তোমরা যখন একটি প্রশ্ন পড়বে, সুতরাং এখানে শুধু কারেক্ট অ্যান্সারটা ডব্লিউ.এইচ. অডারল্যান্ড এটা পড়ে শেষ করে দিবে, তাহলে কিন্তু আসলে তোমাদের প্রিপারেশন অনেকাংশে কম থাকবে। তোমাদের যেটা করতে হবে, বাকি যে 3টে অপশন আছে সেখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে লেখক অথবা যে অপশনটা, তার সম্বন্ধে কিন্তু আসলে অতিরিক্ত কিন্তু তথ্য তোমাদের জানা দরকার। যেমন এখানে আমরা অ্যান্থনি ম্যাসকারেন্স সম্বন্ধে অনেকগুলো তথ্য কিন্তু আমরা জানতে পারলাম। এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন। প্রশ্নটা খেয়াল করো। নিচে উল্লিখিত বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোনো সীমান্ত নেই? তোমরা যারা
বাংলাদেশের মানচিত্র ভালোভাবে খেয়াল করেছো, অথবা ইতিপূর্বে অন একাডেমির পক্ষ থেকে মানচিত্র দেখে সাধারণ জ্ঞান শিক্ষক একটি ক্লাস কিন্তু তোমাদের জন্য দেওয়া হয়েছিল। সেখানে কিন্তু আসলে মানচিত্র সম্পর্কে অনেক তথ্য দেওয়া হয়েছে। তোমরা যদি সেইটি ক্লাসটি ভালো করে থাকো তাহলে কিন্তু এতক্ষণে এই উত্তরটা পারার কথা। বাংলাদেশের শুধুমাত্র বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নেই। এই বরিশাল বাদে বাকি যে বিভাগ আছে, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সবগুলো বিভাগের সাথে কিন্তু ভারতের সীমান্ত রয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 10 নম্বর প্রশ্নটি দেখো, বিশ্বের সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা কোনটি? এর উত্তরটি হচ্ছে AFP। AFP হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা। এরপর দেখো 11 নম্বর প্রশ্নটি, নিচে উল্লেখিত কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন? জ্যা পল সার্ত্রে, পিটার হ্যান্ডেকে, এনি অ্যারোনক্স, জন বার্ডিন। এই প্রশ্নের উত্তরটি হচ্ছে জ্যা পল সার্ত্রে। উনি কিন্তু আসলে রাশিয়ার নাগরিক ছিলেন। উনি মূলত রাশিয়ান যে সরকার রয়েছিল তার চাপে উনি আসলে এই নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। অতএব জ্যা পল সার্ত্রে কোন দেশের নাগরিক এটা কিন্তু তোমাদের আসলে জানা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নিচে উল্লেখিত বাংলাদেশ সরকারের কোন মডেলটি জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে? আশ্রয়ন প্রকল্প, কমিউনিটি ক্লিনিক, রূপপুর নিউক্লিয়ার পারমাণবিক প্ল্যান্ট অ্যান্ড স্মার্ট বাংলাদেশ। সবগুলি কিন্তু আসলে বাংলাদেশের সরকারের দ্বারা গৃহীত অনেকগুলো স্মার্ট প্রজেক্ট। তার ভিতরে শুধুমাত্র যে কমিউনিটি ক্লিনিক সেটি কিন্তু আসলে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত হয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। 13 নম্বর প্রশ্নটি দেখো, ইসরায়েলে পরিচালিত হামাসের সাম্প্রতিক অপারেশনের নাম কি? ইসরায়েলে পরিচালিত ফিলিস্তিনের স্বাধীনতাবাদী সংগঠন হামাসের সাম্প্রতিক অপারেশনের নাম কি? নামটা মনে রাখতে হবে যে হামাস যে সাম্প্রতিক অপারেশন চালিয়েছে তার নাম হচ্ছে কি? অপারেশন আল আকসা ফ্লাড। এটা কিন্তু তোমরা বুঝতেই পারতেছো যে তোমাদের এই প্রশ্নটা কিন্তু সাম্প্রতিক বিষয়াবলীর অংশ থেকে এসেছে। সুতরাং সমসাময়িক ঘটনার দিকে তোমাদের কিন্তু অনেক বেশি নজর রাখা দরকার। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। 14 নম্বর প্রশ্নটা তোমরা খেয়াল করো, অ্যামিকাস কিউরি অর্থ কী? তোমরা যারা বাংলা দ্বিতীয় পত্র পড়েছো সেখানে তোমরা দেখেছো যে তোমাদের আসলে পরিভাষা নামে একটা অধ্যায় আছে। তো এই প্রশ্নটা কিন্তু আসলে এক ধরনের পরিভাষা থেকে এসেছে। সুতরাং এইটা কিন্তু আসলে সাধারণ জ্ঞানের মৌলিক অংশ থেকে এসেছে। এর উত্তরটি হচ্ছে আদালতের বন্ধু। এখন তোমরা যখন পরিভাষা পড়বে তখন তোমরা একটু খেয়াল করার চেষ্টা করবে যে কোন ধরনের পরিভাষাগুলো আসলে তোমাদের চেনা জানার মধ্যে কিন্তু আসলে তোমরা ঠিক এর বাংলাটা করতে পারো না। যেমন তোমাদের জন্য আমি খুব সুন্দর একটা এক্সাম্পল তোমাদেরকে দিয়ে বুঝিয়ে দিই। যেমন একটা শব্দ আছে যেটাকে আমরা ইংলিশে বলি চিফ হুইপ। জাতীয় সংসদের যে হুইপ থাকে, চিফ হুইপ, এই নামটা কিন্তু আমরা সবাই শুনেছি। সবাই এই চিফ হুইপ কে, তার কাজ কি, সবই আমরা জানি। কিন্তু যদি পারিভাষিক শব্দ বলতে বলা হয়, যদি বাংলাটা বলতে বলা হয়, তাহলে কিন্তু আসলে আমরা অনেকেই পারবো না। তো তোমরা কিন্তু এই সুযোগে শিখে নিতে পারো। এটার বাংলা শব্দটা হচ্ছে চিফ, মানে হচ্ছে প্রধান, হুইপ মানে সচেতক। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। 15 নম্বর প্রশ্নটি দেখো, কে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে 2টি অস্কার জিতেন? উত্তরটি কি হবে? কে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে 2টি অস্কার জিতেন? উত্তরটি হবে হ্যাটি ম্যাকডানিয়েল। এটা কিন্তু আন্তর্জাতিক বিষয়াবলী থেকে তোমাদের এই প্রশ্নটা এসেছে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 16 নম্বর প্রশ্নে। নিচের কোন ব্যক্তি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন? এখানে দেখো 4টা অপশন রয়েছে, যে রাজিয়া বানু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ জিল্লুর রহমান
মোহাম্মদ আব্দুল হামিদ। এর ভিতরে আমাদের রাজিয়া বানু হচ্ছে বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। শুধু তাই নয়, রাজিয়া বানু কিন্তু বাংলাদেশ সংবিধান কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন। তোমাদের কিন্তু এই ইনফরমেশনটাও মাথায় রাখা জরুরি। পরবর্তী প্রশ্নটা দেখো, 17 নম্বর। কে বলেছিলেন বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী? এই প্রশ্নটা দেখে তোমাদের কী মনে হচ্ছে? এটা কিন্তু আসলে সাধারণ জ্ঞানের মৌলিক অংশ থেকে এসেছে। এই বুলেটের চেয়ে ব্যালট শক্তিশালী, এই কথাটি কে বলেছিলেন? আব্রাহাম লিঙ্কন। এখন এই আব্রাহাম লিঙ্কন সম্বন্ধে কিন্তু আরেকটি চমৎকার, মানে তার কিন্তু একটি বিখ্যাত উক্তি রয়েছে, যেটি কিন্তু আসলে তিনি ডেমোক্রেসি নিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ডেমোক্রেসি is a government দেখো, তিনি যে উক্তিটি করেছিলেন যে ডেমোক্রেসি is the government of the people by the people for the people। এই চমৎকার একটি সংজ্ঞা ডেমোক্রেসি সম্বন্ধে, এটা কিন্তু আসলে আমাদের আব্রাহাম লিঙ্কনই দিয়েছিল। তোমাদের কিন্তু এই তথ্যটাও জানা জরুরি। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট বইটি কে রচনা করেছেন? অপশনে দেখো, অপশনে রয়েছে লি কুয়ান ইউ, এপিজে আবুল কালাম, মাহাথির মোহাম্মদ এবং অমর্ত্য সেন। এর উত্তরটি হবে লি কুয়ান ইউ। এই ভদ্রলোক লি কুয়ান ইউ, এর সম্বন্ধে কিন্তু একটা অতিরিক্ত তথ্য তোমাদের জেনে থাকা দরকার। সেটি হচ্ছে উনি কিন্তু আধুনিক সিঙ্গাপুরের জনক। আধুনিক সিঙ্গাপুরের জনক। আমরা যদি বাকি অপশনগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, দেখো এপিজে আব্দুল কালাম, উনি ছিলেন ভারতের একজন ফর্মার প্রেসিডেন্ট। ওনার একটি বিখ্যাত বই আছে যার নাম হচ্ছে দ্য উইংস অফ ফায়ার, যেটা কিন্তু তোমাদের পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে। তো তোমরা যখন প্রশ্ন অ্যানালাইসিস করে তোমরা যখন পড়াশোনা করবে, তখন কিন্তু আসলে তোমাদের এই ধরনের অতিরিক্ত তথ্যগুলো জানা খুবই জরুরি। এবং নিচে দেখা রয়েছে অমর্ত্য সেন। অমর্ত্য সেন কিন্তু একজন প্রথম বাঙালি হিসেবে অথবা একজন ইন্ডিয়ান নাগরিক হিসেবে তিনি কিন্তু আসলে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। অর্থনীতিতে নোবেল প্রাপ্ত। এবং এদিকে দেখো মাহাথির মোহাম্মদ, তিনি কিন্তু আসলে মালয়েশিয়ার প্রেসিডেন্ট। তোমাদের কিন্তু আসলে সবসময় এই অতিরিক্ত তথ্যগুলো মনে রাখতে হবে যখনই তোমরা প্রশ্ন অ্যানালাইসিস করে পড়ার চেষ্টা করবে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, 19 নম্বর প্রশ্ন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের স্থপতিকে? এইটা কিন্তু আসলে তোমাদের সাম্প্রতিক বিষয়গুলো থেকে এই প্রশ্নটি হয়েছে। দেশের যে বড় বড় স্থাপনা অথবা নতুন নতুন যে স্থাপনা হয়, সেগুলোর যে স্থপতি, সেগুলোর উদ্বোধনের সময়কাল, এগুলো কিন্তু তোমাদের একজন ভর্তি পরীক্ষার্থী হিসাবে মনে রাখা এবং এগুলো জানা তোমাদের কিন্তু আসলে অন্যতম দায়িত্ব। উত্তরটি হবে রোহানি বাহারিন। উনি হচ্ছে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের স্থপতি। এরপরে আমাদের 20 নম্বর যে প্রশ্নটি রয়েছে, তোমরা লক্ষ্য করো, বাংলাদেশের 21তম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর জিআই পণ্য কোনটি? অপশনে রয়েছে দেখো, যে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল, সিলেটের মণিপুরি শাড়ি, নাটোরের কাঁচাগোল্লা, বাংলাদেশের শীতল পাটি। এখন কিন্তু তোমাকে বলতে হবে যে 21তম জিআই পণ্য কোনটি। এই জন্য তোমাকে আসলে দেখবা যে জিআই পণ্যের একটি চার্ট অথবা সর্বশেষ যে 5-6টি জিআই পণ্য,
2-3 বছরের মধ্যে যেগুলো আসলে ঘোষিত হয়েছে, যেমন তোমরা যদি 2024-এ তোমরা পরীক্ষা দিবা, তাহলে 24, 23, 22, 21 অথবা সর্বশেষ অথবা সর্বপ্রথম যে পণ্য কোনটি, এগুলো তোমাদের আসলে মনে রাখা জরুরি। এক্ষেত্রে এটার উত্তরটা হবে কি, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল, এটা হচ্ছে 21তম জিআই পণ্য। পরবর্তী প্রশ্নটা দেখো, 21 নম্বর প্রশ্ন, নিচের উল্লেখিত কোন বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করেননি? এখানে 4টি বইয়ের নাম দেওয়া আছে, দেখো, যে কারাগারের ওজন মাচা, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের চিঠি এবং আমার দেখা নয়চিন। এই 4টি অপশনের ভিতরে 3টি বই, কারাগারের ওজন মাচা, অসমাপ্ত আত্মজীবনী এবং আমার দেখা নয়চিন, 3টিকে আসলে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করেছেন। শুধুমাত্র একটি বই তিনি রচনা করেননি এই অপশনগুলোর মধ্যে, সেটি হচ্ছে কি, কারাগারের চিঠি। সুতরাং তুমি যখন জানবে যে এই উত্তরটা তুমি যদি আসলে এখানে পড়ে শেষ করে দাও যে কারাগারের চিঠি বঙ্গবন্ধু লেখেননি, কিন্তু বাকি যে 3টি বইয়ের কথা এখানে বলা আছে, যে কারাগারের ওজন মাচা, অসমাপ্ত আত্মজীবনী এবং আমার দেখা নয়চিন, এই 3টিরই কিন্তু শিল্পীকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেটা তোমাদের মনে রাখা অত্যন্ত জরুরি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 22 নম্বর প্রশ্নে। সার্পেন্ট অফ দি নাইল এর বাংলা হচ্ছে নীল নদের সর্প বলা হয় কাকে? নীল নদের সর্প বলা হয় মিশরীয় বিখ্যাত রানী ক্লিওপেট্রাকে। দেখো এখানে অপশন আছে ক্লিওপেট্রা, নেফারতিতি, এলিজাবেথ এবং হেলেন। হেলেন সম্বন্ধে তোমরা আগেই জানো, হেলেন হচ্ছে যার কারণে কি হয়েছিল, ট্রয় নগরী ধ্বংস হয়ে গিয়েছিল। উত্তরটা হচ্ছে এখানে ক্লিওপেট্রা। তো এই ক্লিওপেট্রা থেকে তোমরা আসলে আরেকটা অ্যাডিশনাল তথ্য যেটা তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে একটি বিখ্যাত বই রয়েছে যেটি উইলিয়াম শেক্সপিয়ার রচনা করেছে, তার নাম হচ্ছে কি, অ্যান্টোনিও এবং ক্লিওপেট্রা। এটা কে লিখেছেন কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, তোমাদেরকে আসলে মনে রাখতে হবে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 23 নম্বর প্রশ্নে। দেখো 23 নম্বর প্রশ্নটা দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত, মানে আমাদের যে কর্ণফুলী নদীর উপর যে টানেলটি নবনির্মিত হয়েছে তার দৈর্ঘ্য কত? এটা কিন্তু আসলে সাম্প্রতিক সময় একটা কোশ্চেন। এখানে আসলে তোমাদের কিন্তু আসলে এই তথ্যগুলো মুখস্থ করতে হবে। এখানে কিন্তু আসলে তেমন কোনো শর্টকাট নাই, তোমাকে আসলে মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। 3.32 কিলোমিটার, এটা হচ্ছে কি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আমাদের 24 নম্বর প্রশ্নটি তোমরা দেখো, এলাম দেখলাম জয় করলাম কে বলেছেন? ভিনি, ভিডি, ভিসি। এই কথাটি কে বলেছেন? এটি বলেছেন জুলিয়াস সিজার। অনেক সময় কিন্তু আসলে ইংরেজিতেও এইভাবে থাকে যে ভেনি, ভিডি এবং ভিসি, এই যে 3টা ওয়ার্ড ভেনি, ভিডি, ভিসি, এই 3টা ওয়ার্ডের মানেই হচ্ছে যে এলাম দেখলাম এবং জয় করলাম। সো এই কথাটি বলেছেন জুলিয়াস সিজার, যিনি ছিলেন আসলে কি একজন রোমান শাসক। তার পরিচয়টা কিন্তু আসলে তোমাদের জানা জরুরি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ আমাদের 24 নম্বর প্রশ্নটি দেখেন। 25 নম্বর প্রশ্ন, স্বাধীন বাংলা ফুটবল টিমের অধিনায়ক কে ছিলেন? অপশনে 4টি লোকের কথা বলা আছে, যে কাজী সালাউদ্দিন, যিনি বর্তমান বাংলাদেশের যে বাফুপে ফুটবল ফেডারেশন তার চেয়ারম্যান, জাকারিয়া পিন্টু, সাইদুর রহমান প্যাটেল এবং অমলেশ সেন। সাইদুর রহমান প্যাটেল এবং অমলেশ সেন এই দুজন হচ্ছে এই প্রশ্নের সাথে একেবারে রিলেভেন্ট না। সুতরাং কাজী সালাউদ্দিনকে বাদ দিলে আমরা একটা অপশনই থাকে যেটাকে আমরা চুজ করতে পারি, যিনি আসলে স্বাধীন বাংলা ফুটবল টিমের অধিনায়ক ছিলেন। তাহলে উত্তরটি হবে কি, জাকারিয়া পিন্টু। 26 নম্বর প্রশ্ন, কারা বর্গী নামে পরিচিত? এইটা কিন্তু আসলে সাধারণ জ্ঞান অংশের মৌলিক অংশ থেকে কিন্তু আসলে এই প্রশ্নটি এসেছে, এবং এর উত্তর কিন্তু আসলে 90%
ভর্তি প্রকৃতির শিক্ষার্থীরা কিন্তু জানে। সুতরাং এই জায়গায় কিন্তু তোমরা আসলে অনেকেই মানে কিছু প্রশ্ন থাকবে যেগুলো আসলে তোমরা সবাই পারবা, তো এগুলো কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। এটার উত্তর কিন্তু তোমরা সবাই জানো যে মারাঠি যারা ছিল, মারাঠি জাতি, তারা হচ্ছে বর্গী নামে পরিচিত ছিল। তারা কিন্তু আসলে এই বঙ্গদেশের বিভিন্ন প্রান্তরে মানুষকে বিভিন্ন সময় অ্যাটাক করেছে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 27 নম্বর প্রশ্নে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? দেখো অপশন 4টি রয়েছে, সোনাদিয়া, কুতুবদিয়া, মহেশখালী, সেন্ট মার্টিন। এই 4টি কিন্তু আসলে দ্বীপ, কিন্তু প্রশ্নটি কিন্তু একটু স্পেসিফিক করে বলা যে পাহাড়ি দ্বীপ। পাহাড়ি দ্বীপ দেখো, বাংলাদেশের হচ্ছে পাহাড়ি দ্বীপ। বাংলাদেশে একটাই মাত্র পাহাড়ি দ্বীপ আছে, সেটা হচ্ছে কি মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। এবং নিচে যে অপশনটা দেখো সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। সুতরাং প্রশ্ন যদি একটু ঘুরিয়ে আসে যে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটা, তাহলে কিন্তু তোমাদের উত্তর করতে একটু বেগ পেতে হবে না। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে কি সেন্ট মার্টিন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 28 নম্বর প্রশ্নে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম কি? অপরাজয় বাংলা, সাবাস বাংলাদেশ, জাগ্রত চৌরঙ্গী, পতাকা 71। এর মধ্যে কারেক্ট উত্তরটি হচ্ছে জাগ্রত চৌরঙ্গী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্যের নাম হচ্ছে কি জাগ্রত চৌরঙ্গী। আমাদের সর্বশেষ দুটি প্রশ্ন কিন্তু আমরা চলে এসেছি। 29 নম্বর প্রশ্নটি দেখুন, কোন দেশ 2023 সালে প্রেস ফ্রিডম, আপনারা কিন্তু ওয়ার্ডটা খেয়াল করুন যে প্রেস ফ্রিডম সূচকে সর্বোচ্চ স্কোর করেছে। প্রেস ফ্রিডম মানে হচ্ছে যে ফ্রিডম অব দি ম্যাস মিডিয়া, অর্থাৎ সংবাদপত্রের স্বাধীনতা। এই সংবাদপত্রের স্বাধীনতা সূচকে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক এবং ফ্রান্সের মধ্যে কোন দেশটি আসলে সর্বোচ্চ স্কোর করেছে? উত্তরটি কি হবে? নরওয়ে। আমরা কিন্তু আমাদের 30টি প্রশ্নের সর্বশেষ প্রশ্নে চলে এসেছি। 30 নম্বর প্রশ্নটি দেখি, 2023 সালের জন্য জাতিসংঘ ঘোষিত বিশ্ব পর্যটন রাজধানী কোনটি? জাতিসংঘ প্রত্যেক বছর এক একটি বছরের জন্য এক একটি করে পর্যটনের রাজধানী ঘোষণা করে। সুতরাং 2023 সালের জন্য জাতিসংঘ ঘোষিত বিশ্ব পর্যটন রাজধানী কোনটি? উত্তরটি কি হবে? উত্তরটি হবে সমরখন্দ। এই ছিল আজকে আমাদের 30টি প্রশ্ন অ্যানালাইসিস। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু এতক্ষণে বুঝতে পেরেছো যে আসলে এই 30টি প্রশ্নের ভিতরে বেশ কিছু প্রশ্ন সাধারণ জ্ঞান অংশের মৌলিক বিষয়গুলি থেকে আসে, কিছু আসে তোমার বাংলাদেশ বিষয়গুলি থেকে, কিছু আসে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে, এবং সাম্প্রতিক বিষয়গুলো থেকে আসলে বেশ কিছু প্রশ্ন হয়েছে। তো সুতরাং তোমরা এইভাবে কিন্তু আসলে পড়ার চেষ্টা করবা। অলরেডি তোমরা কিন্তু একটা মনের ভিতর ম্যাপ তৈরি করে ফেলছো যে কীভাবে আসলে সাধারণ জ্ঞানটা পড়তে হবে, এবং যখনই তোমরা কোনো ধরনের প্রশ্ন অ্যানালাইসিস করবা তখন শুধুমাত্র তোমরা একটি মাত্র যে উত্তর, যে আমি এখানে 30 নম্বরটা পড়তেছি যে ওকে 2023 সালের জন্য জাতিসংঘ ঘোষিত বিশ্ব পর্যটন রাজধানী কোনটি, আমি মুখস্থ করে ফেললাম সমরখন্দ, এরকম না করে তোমরা যে অপশন আছে বাকি 3টি অপশন, সেই জায়গাতে কোন কোন অপশনগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট এবং সেই অপশনগুলো সম্বন্ধে একটু বেশি অতিরিক্ত তথ্য কিন্তু তোমাদের আসলে জানা দরকার। তাহলে দেখবা তোমাদের কিন্তু আসলে একটা মানে তোমাদের যে প্রিপারেশন সেটা কিন্তু আসলে খুব বেশি সার্কুলেটেড হবে, অনেক বেশি গোছানোর প্রস্তুতি হবে, এবং 30টা প্রশ্ন আসলে অ্যানালাইসিস করতে গিয়ে তোমরা আসলে সর্বমোট কিন্তু আসলে 120টি অথবা 100 থেকে 120টি এরকম সাধারণ জ্ঞান তোমরা কিন্তু আয়ত্ত করে ফেলতে পারবে। এই ছিল আজকের ক্লাস, আপাতত এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে বিজয়ের মঞ্চে। আল্লাহ হাফেজ।